আসসালামু আলাইকুম সবাইকে। না, আজকে কোনো কথা নয়, সরাসরি ঘটনায় যেতে চাই। ঘটনাটা অনেক চমৎকার একটা ঘটনা, অনেক সুন্দরভাবে লিখে পাঠিয়েছে। আমার কাছে ঘটনাটা বেশ ভয়ঙ্কর আর চমৎকার লেগেছে। আশা করছি আপনাদেরও সবার ভালো লাগবে। তাই ঘরের লাইটটা বন্ধ করে কানে হেডফোন দিয়ে অথবা মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়ে ঘটনাটা শুনে নিন। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা একটা পরিত্যক্ত ট্রেন স্টেশনকে কেন্দ্র করে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি আব্দুস সামাদ। আমি কিশোরগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রামের ছেলে। আজ আমি যে ঘটনাটা বলবো সেটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অদ্ভুত এক ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার জীবনের এক গভীর রাতে, যখন আমার বয়স ছিল মাত্র 19। ঘটনাটি এতই ভয়ঙ্কর যে আজও যখন সেই ঘটনার কথা মনে পড়ে তখন আমার শরীরের লোম খাড়া হয়ে যায়। আপনি যদি সাহস করে ঘটনাটা শুনতে চান তাহলে আমি আপনার কাছে লিখে পাঠাচ্ছি। সেই রাতে আমি একা ছিলাম। গ্রামের মেলায় গিয়েছিলাম বন্ধুদের সাথে। মেলা থেকে ফেরার পথে অনেক রাত হয়ে গিয়েছিল। আমার বাড়ি একটু দূরে হওয়ায় আমাকে শর্টকাট ধরে ফিরতে হতো। ট্রেন লাইন ধরে হাঁটা ছিল আমার সবচেয়ে সহজ পথ। আমাদের গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে একটা পুরনো স্টেশন আছে, যেটি বহু বছর ধরে বন্ধ হয়ে আছে। সেই স্টেশন নিয়ে গ্রামের অনেক কুসংস্কার প্রচলিত আছে। বলা হতো রাত 12টার পরে সেখানে অদ্ভুত কিছু ঘটে। আমার বয়স তখন খুবই কম। এসব গল্প শুনে মজা পেতাম, ভয়ের কোনো কারণ দেখতাম না। মনের মধ্যে কৌতূহল ছিল অনেক। গ্রামের বয়স্করা বরাবর সাবধান করত সেই স্টেশনের কাছ দিয়ে যেন না যায়, কিন্তু আমি এসব পাত্তা দিতাম না। সেই সেই রাতে যখন মেলা থেকে ফিরছিলাম তখন শর্টকাট ধরে সেই ট্রেন স্টেশনের পথ ধরে হাঁটা শুরু করলাম। রাত তখন প্রায় 11:45। স্টেশনের পথে হাঁটতে হাঁটতে আমি মনে করেছিলাম যা হবার হোক, দেখি এই পুরনো গল্পের ভেতরে আসলে কতটা সত্যতা আছে। তবে আমার মনের মধ্যে কিছু অস্বস্তি শুরু হয়েছিল। চারপাশে এতটা স্তব্ধতা আগে কখনো দেখিনি। কেমন একটা থমথমে ভাব চারদিকে। গ্রামের সীমানা পেরিয়ে যখন পুরনো স্টেশনের কাছাকাছি পৌঁছালাম তখন চারপাশটা যেন আরো নীরব হয়ে এলো। কোনো পাখির ডাক নেই, কোনো কুকুরের ঘেউ ঘেউ শব্দ নেই, শুধু আমার পায়ের আওয়াজ আর রাস্তার ঝোপঝাড় থেকে আসা ঝিঝি পোকার শব্দ। যখন রাত 12:05 হবে আমি হঠাৎ করে দূর থেকে একটা ট্রেনের শব্দ শুনতে পেলাম। প্রথমে মনে হলো ভুল শুনেছি, কারণ এই স্টেশনে কোনো ট্রেন আসে না, বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। কিন্তু যতক্ষণ না সামনে গিয়ে দেখলাম ততক্ষণ বিশ্বাস হচ্ছিল না। হঠাৎ দেখি অন্ধকার চিরে ভেতর থেকে ট্রেনের হেডলাইট জ্বলে উঠেছে, হুইসেল দিচ্ছে আর ট্রেনটা ধীরে ধীরে স্টেশনের দিকে আসছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কিভাবে এটা সম্ভব? গ্রামে শুনেছিলাম এই ট্রেনে যারা ওঠে তারা আর কখনো ফিরে আসে না, কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না। এটা হয়তো আমার মনের ভুল হচ্ছে। আমি ভয়ে ভয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম আর দেখতে চাইলাম আসলেই কি ঘটছে। সত্যি সত্যি ট্রেনটি আসলো এবং স্টেশনে এসে থামলো। পুরনো একটা জং ধরা ট্রেন, যেটা আমি বেশ কিছু দূর থেকেই একেবারে স্পষ্ট চাঁদনি রাতের আলোয় বুঝতে পারছি। কোনো মানুষের আওয়াজ নেই। দরজা খুলে গেল, কিন্তু কোনো যাত্রী নামলো না। আমি মনে করলাম বোধহয় এটা কোনো বিশেষ ট্রেন। সাহস করে ট্রেনের কাছে গিয়ে তাকালাম আর তখনই দেখতে পেলাম সেই ভয়ঙ্কর দৃশ্য, যা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, ট্রেনের ভিতরে কিছু মানুষ আছে, কিন্তু তারা সাধারণ মানুষ না। তাদের চেহারা বিকৃত, কোনো চোখ নেই, চোখগুলো যেন ফাঁকা, মুখে কোনো ভাবভঙ্গি নেই। তারা কেবল সামনের দিকে তাকিয়ে আছে, শরীরগুলো যেন জীবিত মৃতর মতো লাগছিল। যে দৃশ্য আমি দেখলাম তা কোনো মানুষের চোখে দেখা সম্ভব না। ট্রেনের ভেতরে বসে থাকা সেই অশরীরীদের চেহারা এমন ছিল যেন
তারা বহু বছর আগেই পচে গেছে। ত্বক কুচকুচে কালো, হাড় বেরিয়ে এসেছে, আর আর চোখের জায়গায় শুধু গর্তই দেখা যাচ্ছে। তাদের নাক নেই, মুখ থেকে রক্ত ঝরছিল। তারা কথা বলছিল না, শুধু আমি অনুভব করছিলাম যেন তারা আমাকে ডাকছে। তাদের শরীর অস্বাভাবিকভাবে বেঁকে আছে, হাত পাগুলো লম্বা আর পাতলা, যেগুলো কোনো মানুষের হতেই পারে না। হঠাৎই দেখতে পেলাম একসময় তাদের একজন আমাকে লক্ষ্য করল। তার চোখের সেই ফাঁকা গর্ত দিয়ে সে আমাকে দেখছিল। এটা আমি চাঁদের আলোয় স্পষ্ট বুঝতে পারছিলাম। হঠাৎ করেই তারা একসাথে আমার দিকে ঘুরে তাকালো। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তাদের মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু তাদের দেহের চলাফেরা এমন ছিল যেন তারা আমাকে টেনে নিয়ে যেতে চাচ্ছে। আমি শ্বাসরুদ্ধ হয়ে পড়লাম, বুঝতে পারছিলাম না কি করব। আমার শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে গেছে, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি দেখলাম ট্রেনের দরজাটা খোলা ছিল, আর ভেতর থেকে এক বিকৃত চেহারার এক বৃদ্ধ হাত বাড়িয়ে আমাকে ডাকছিল। তার হাতগুলো এত লম্বা আর সরু ছিল, দেখে মনে হচ্ছিল এটা কোনো অশুভ প্রাণীর একটা হাত। তার মুখের বড় বড় দাঁত ছিল, আর সেগুলো দিয়ে রক্ত মাটিতে চুইয়ে চুইয়ে পড়ছিল। আর সে দাঁতগুলো দিয়ে সে নিজের ঠোঁটগুলো এমনভাবে কামড়াচ্ছিল যেন আমাকে ছিঁড়ে খাবে। আমি ভয়ে পেছনে ফিরে দৌড় দিতে চাইলাম, কিন্তু আমার পাগুলো তখন জমে গিয়েছিল। মনে হচ্ছিল আমি কোনো একটা মন্ত্র বলে আবদ্ধ হয়ে গেছি। ট্রেন থেকে এক অশরীরী চিৎকার করতে করতে নামলো। তার চিৎকারটা এত পরিমাণে বীভৎস ছিল যেটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এই শব্দটাকে কোনো কিছুর সাথে মিল পাচ্ছিলাম না। এটা কোনো মানুষের শব্দ না, এমনকি কোনো জন্তুরও এরকম শব্দ হতে পারে না। এত বিভীষিকাময় সেই চিৎকার ছিল, আর তার চিৎকার শুনে মনে হচ্ছিল কেউ যেন তার প্রাণ কেড়ে নিচ্ছে। আর সে অশরীরটি আমার দিকে ঘুরে তাকালো এবং ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার শরীরের হাড়গুলো যেন ঠিকঠাক বসেনি, মর্মর শব্দে আমার দিকে এগিয়ে আসছিল। তার চোখগুলো ছিল ভয়ানক বড়, আর সেগুলো রক্তে ভরা। মনে হচ্ছিল তার শরীরের সকল রক্ত তার চোখ দিয়ে বের হয়ে যাচ্ছে। আমার শরীর তখন কাঁপছিল। কোনো রকমে নিজেকে টেনে স্টেশন থেকে পালানোর চেষ্টা করলাম। আমি সাথে সাথে সেখানে অনেক জোরে চিৎকারও করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। আমি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, কিন্তু পেছনে তাকাতেই দেখলাম ট্রেনের দরজাগুলো থেকে একের পর এক অশরীরী বেরিয়ে আসছে। তাদের সবার চেহারাই কেমন একটা বিকৃত ছিল। কারো মাথার অর্ধেক নেই, আর কারো শরীর থেকে হাত পা বিচ্ছিন্ন হয়ে বিভিন্নভাবে ঝুলে আছে। তারা সবাই আমার দিকে তাকিয়েছিল যেন আমি তাদের পরবর্তী শিকার। এই জিনিসটা থেকে আমি এত পরিমাণে ভয় পেয়ে গেলাম যে সেখান থেকে এক দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পাগুলো সেখানে আটকে গিয়েছিল। আমি ভেবেছিলাম আজকেই আমার জীবনের শেষ। এত কিছু দেখার পরেও আমি কেন জ্ঞান হারাচ্ছিলাম না, এটাই আমি মনে মনে ভাবছিলাম। হঠাৎ করেই আমি আল্লাহর নাম দিয়ে জোরে একটা দৌড় লাগানোর সিদ্ধান্ত নিলাম। আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইলেন। আমি সেখান থেকে দৌড়ে পালাতে সক্ষম হলাম। দৌড়ানোর সময় আমি পেছনে তাকিয়ে দেখলাম সেই বিকৃত চেহারার অশরীররা আমাকে ধাওয়া করছে। তাদের দেহগুলো অস্বাভাবিকভাবে চলছিল, যেন তারা কোনো নিয়মে চলে না। আমি যত দ্রুত পায়ে চলছি, মনে হচ্ছিল তারা আরও দ্রুত এগিয়ে আসছে আমার দিকে। স্টেশন থেকে পালানোর পর আমি রেল লাইনের পাশ দিয়ে অনেক জোরে ছুটতে লাগলাম। বাতাস ভারী হয়ে গিয়েছিল, চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসছিল। আমি অনেক জোরে জোরে চিৎকার করছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমি গ্রামের সীমানায় পৌঁছে গেলাম, কিন্তু সেই অশরীরীদের পা ফেলার শব্দ তখনও আমার কানে বাজছিল। আমি থামার সাহস পেলাম না যতক্ষণ না নিজের বাড়ি পৌঁছালাম। আমি একটানা দৌড়াতে লাগলাম। বাড়ি ফিরে এসেই আমি দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। ঠিক বুঝতে পারছিলাম না যা দেখেছি তা সত্যি ঘটেছে নাকি শুধুই আমার কল্পনা ছিল। তবে পরের দিন সকালবেলা আমি খবর পেলাম আমার কয়েকজন বন্ধু আমাকে খোঁজার জন্য সেই স্টেশনের দিকে গিয়েছিল এবং সেখান থেকে একজন নাকি নিখোঁজ হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম
যা ঘটেছে তা সম্ভবত সত্য। আমার বন্ধুটির সন্ধান পাওয়া যায়নি, আর সে স্টেশনটাকে নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হলো। কেউ আর রাতের বেলায় সেখানে যাওয়ার সাহস করছিল না। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। আমারও ভেতরে একটা ভয় ঢুকে গেছে। এই ঘটনার পর বেশ কিছুদিন আমি প্রচণ্ড জ্বরে ভুগেছিলাম। আমি অসুস্থ থাকার সময়ই শুনতে পেয়েছিলাম আমার সেই বন্ধুটার পচাগলা দেহ সেই স্টেশনের একটা ঝোপের ভেতরে পাওয়া গিয়েছে। এই নিয়ে পুলিশ কেসও হয়েছিল, যেখানে জিজ্ঞাসা করার জন্য আমাকেও ডাকা হয়েছিল। আমার সাথে ঘটে যাওয়া আমি পুরো ঘটনাটা পুলিশকে জানাই, কিন্তু তারা আমার ঘটনাকে একটা কাল্পনিক বানোয়াট ঘটনা বলে চালিয়ে দেয়। এমনকি আমাকে খুঁজতে যাওয়ার জন্য যেসব বন্ধুবান্ধব গিয়েছিল তাদের নামেও একটা কেস ফাইল করা হয়। পরবর্তীতে আমরা এলাকার মেম্বার আর মাথা মুরব্বীদের নিয়ে আদালতে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলি, আর সেখান থেকে আমাদের মুক্তির দাবি করি। আর সে পচাগলা দেহটার ময়নাতদন্তর পরে জানা গিয়েছিল কোনো মানুষের কাজ ছিল না, কোনো হিংস্র জন্তু কিংবা জানোয়ারের কাজ ছিল। তার শরীরের বিভিন্ন অংশে অনেক আঁচড়ের দাগ পাওয়া গিয়েছিল, যেগুলো মানুষের পক্ষে করা কোনো সম্ভবই না। সমস্ত প্রমাণ আমাদের পক্ষে থাকায় আমাদের সেই বন্ধুর মার্ডার কেস থেকে মুক্তি পাই। আল্লাহ আমাকে অনেক হেদায়েত দিয়েছে, যার কারণে আমি এখনো বেঁচে আছি, আর সেই ভয়ঙ্কর পরিণতি থেকে এখনো রক্ষা পেয়ে আছি। এটা একেবারে চিরন্তন সত্য একটা ঘটনা। চাইলে আপনি যাচাই করে নিতে পারেন। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। আমার জীবনে এই একটাই ঘটনা ঘটেছিল, যেটা আপনার কাছে লিখে পাঠালাম। আমি যদি এরকম আরো কোনো ঘটনা শুনে থাকি, তাহলে আপনার কাছে অবশ্যই লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। কথা হবে পরবর্তী কোনো একটা ঘটনায়। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুস সামাদ ভাইকে চমৎকার ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের কাছে উপহার দেওয়ার জন্য। আশা করছি পরবর্তী সময়টাতেও আপনাকে আমরা পাশে পাবো।